একটা খালি বাসে শাহিন তাকে তুলে দিয়ে কন্ডাক্টরকে বলে দিয়েছে যেখানে নামাতে। সেখানে নামতেই ঝুপ করে সন্ধ্যা হয়ে গেল। ভাড়া মিটিয়ে শবনম দেখল জায়গাটা বেশ জমজমাট। একজন প্রৌঢ় রিক্সাওয়ালাকে সে বলল, সেগুন বাগিচায় যেতে চাই। লোকটা হেসে বলল, ঠিক আছে। রিকশায় বসে চোখ বড় বড় করে চারপাশ দেখছিল শবনম। এই শহরের নাম ঢাকা, বাংলাদেশের রাজধানী। কিন্তু কত রকমের গাড়ির পাশাপাশি এত রিক্সা কেন? নিজের কাছেই জবাবটা ছিল। রিক্সা না থাকলে সে কি করে যেত? শ্রমিক কোথায় থাকেন তা নতুন লোকের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। পায়ের পাশে ব্যাগ নিয়ে রিকশায় বসে শবনম ভীতু চোখে ঢাকা শহর দেখছিল। তার নজরে রাস্তার পাশে দোকানের হোর্ডিং পড়তেই রাস্তাটার নাম বুঝে গেল। জ্যামের কারণে স্লথ গতিতে চলা রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করল, ও চাচা, ঠিক যাচ্ছেন তো? সামনের দিকে তাকিয়ে রিকশাওয়ালা প্যাডেলে চাপ দিতে দিতে বলল, আপনি চুপ থাকেন মা, কোনো ভয় নাই। এই রিকশায় যখন উঠেছেন তখন নিশ্চিন্তে থাকেন। রিকশা চলতে শুরু করলেই ঘটনাটা ঘটল। একটা মোটর বাইক দ্রুত রিকশার পাশে চলে এলো। শবনম দেখল একজন বাইক চালাচ্ছে, দ্বিতীয়জন পেছনে বসে আছে। কারু বয়স 20-21-এর বেশি নয়। দুজনের মাথা চাপা টুপিতে ঢাকা। হুট সামনে এগোনো বলে সামনে ভালোভাবে দেখা যাচ্ছিল না। শবনম চোখ সরিয়ে নিল। শহরে এই বয়সের ছেলেরা মেয়েদের সঙ্গে বদমাইশি করে, খবরের কাগজে এরকম ঘটনা প্রায়ই দেখা যায়। হঠাৎ সে দেখল তার ব্যাগটা সরে যাচ্ছে। মুখ ঘুরিয়ে চিৎকার করার আগেই পেছনের ছেলেটা ব্যাগ নিজের সামনে তুলে ফেলল এবং বাইকটা তীব্র বেগে একটু বাঁ দিকে এগিয়েই গলিপথে ঢুকে চোখের আড়ালে চলে গেল। মাত্র কয়েক সেকেন্ডে হতভম্ব ভাবটা কাটিয়ে চিৎকার করে উঠল শবনম। সেই চিৎকার শুনে রিকশাওয়ালা ব্রেক চেপে দাঁড়াতেই পেছনের রিকশাটা সামান্য ধাক্কা মারল। ফুটপাতে দাঁড়ানো একটা বাচ্চা ছেলে ঠ্যাটা করে হেসে বলল, যা শালা, মাল হাফিস। রিকশাওয়ালা পেছনে ফিরে জিজ্ঞাসা করল, কি হইল? ততক্ষণে দুহাতে মুখ ঢেকে ফেলেছে শবনম। ওই ব্যাগের মধ্যে তার যাবতীয় সম্পত্তি আছে, তাছাড়া ব্যাগটা তার নিজের নয়। সেই ফুটপাতের ছেলেটা রিকশাওয়ালাকে বলল, আপার ব্যাগ নিয়ে ভাগছে, নতুন মানুষ নাকি? রিকশা থেকে নেমে রিকশাওয়ালা ফুটপাতের পাশে রিকশাকে নিয়ে এসে বলল, দামি জিনিস ছিল নাকি? দুহাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে শবনম বলল, আমার সব সব খাইছে। লোকটাকে চিন্তিত দেখালো। দেখেন মা, পুলিশের কাছে যাইতে চাইলে যাইতে পারেন, নিয়ে যাইতে পারি, কিন্তু কোনো কাজ হইব না। আপনি একটু রিকশায় বসে থাকেন, আমি আসতাছি। হাত সরিয়ে অসহায় চোখে তাকালো শবনম। রিকশাওয়ালা ততক্ষণে পাশে দোকানদারের সঙ্গে কথা বলছে। দোকানদার ঘন ঘন মাথা নাড়ছে। লোকটি ফিরে এসে বলল, কেউ মুখ খুলতে সাহস পায় না। তার চোখের সামনে ছিনতাইটা হইল, অথচ সে বলে কিছু দেখে নাই। চলেন থানা, চলেন। কেন? আপনার ব্যাগ ছিনতাই হয়েছে, এটা পুলিশকে জানান। 20 মিনিট পরে ওরা থানার সামনে এসে পৌঁছালো। ওদের বলা হলো ডিউটি অফিসার টয়লেটে গিয়েছেন, অপেক্ষা করতে হবে। শবনম বলল, আমার জন্য আপনার এত সমস্যা? শেষ করতে দিল না রিকশাওয়ালা। কোনো সমস্যা নাই। এই সময় একটা বাচ্চা ছেলেকে এগিয়ে আসতে দেখলো শবনম। ওর হাতের ব্যাগটা খুব কষ্ট করে বয়ে আনছে সে। কাছে আসতেই সে ব্যাগটাকে চিনতে পারল। দৌড়ে গিয়ে ব্যাগটাকে নিয়ে জিজ্ঞাসা করল, এটা কোথায় পেলি? ছেলেটা বলল, আপনাকে ওই দূর থেকে দেখাইয়া দিয়ে একজন কইল ব্যাগটা দিতে, আমারে 5 টাকা দিছে। ব্যাগটা রিকশায় রেখে খুলল শবনম। তালা জোর করে ভাঙা হয়েছে, না সারলে কোনো কাজে দেবে না। তার জামা কাপড়, লেখার কাগজ, পত্রিকা সব লণ্ডভণ্ড হয়ে আছে। যে কটা টাকা নিয়ে সে এসেছিল তার ব্যাগে,
না রেখে ছোট পার্সে রেখে জামার ভেতর পুড়িয়ে রেখেছিল বলে ওরা টাকা খুঁজে পায়নি। রিকশাওয়ালা বলল, তাজ্জব ব্যাপার, সব ঠিক আছে? হ্যাঁ। শবনম মাথা নাড়ল। ছেলেটা দাঁড়িয়েছিল। আমারে কিছু দেবেন না? রিকশাওয়ালা বলল, দেন, ওরে 5 টাকা দেন। শবনম সেটা দিতেই ছেলেটা পকেট থেকে একটা চিরকুট বের করে বলল, আপনারে দিছে। ওটা শবনম নেওয়া মাত্র দৌড় লাগালো সে। চিরকুট খুলল শবনম, পড়ে হতভম্ব হয়ে গেল সে। রিকশাওয়ালা জিজ্ঞাসা করল, কি লিখছে? চিরকুটটা এগিয়ে দিলে রিকশাওয়ালা অনেক কষ্টে পড়তে লাগলো, কবির জিনিস আমরা নেই না। বড় বড় চোখে রিকশাওয়ালা শবনমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মা, আপনি কি কবি? শবনম ভেবে পাচ্ছিল না সে কি জবাব দেবে। তার মাথার ভেতরটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। এমনকি সে কে, কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, সেই তথ্য বিস্মৃত হয়ে গিয়েছিল। রিকশাওয়ালা ওকে উঠে বসতে বললেই হুঁশ এলো। সে বসতেই লোকটা ফাঁকা রাস্তায় এমন জোরে রিকশা চালাতে লাগলো যেন রথ ছোটাচ্ছে। চোখ বন্ধ করলো সে। কানের ভেতর যেন কেউ চেঁচাচ্ছে, কবি যাচ্ছেন, সরে যাও সবাই। মনকাড়া গ্রামে চা বিক্রি করে যে কবিতা লিখতে চেষ্টা করত, তাকে শহরের ছিনতাইবাজ যদি কবি বলে সম্মান দেয়, তাহলে লোকেও সরে গিয়ে পথ করে দিতে পারে। একসময় রিকশাওয়ালা থামল। মা, বাড়ির নম্বর কত? মাথা পরিষ্কার হলো শবনমের। সে তাকিয়ে দেখল রাস্তার দুপাশে সুন্দর সুন্দর বাড়ি, রাস্তা পরিষ্কার। এরকম সুন্দর এলাকায় সে কোনোদিন যায়নি। কাগজ বের করে বাড়ির নম্বর বলতেই রিকশাওয়ালা রিকশা নিয়ে এগিয়ে বাড়ির সামনে লেখা নম্বর পড়তে লাগলো। একজন ভদ্রলোক আসছিলেন, তাকে নম্বর বলে বাড়িটা কোথায় জানতে চাইল রিকশাওয়ালা। একটু চিন্তা করে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কার বাসায় যাবেন? প্রশ্নটা শবনমের উদ্দেশ্যে। শবনম বলল, সাহিত্যিক শ্রমিকের বাসায়। ও, তাই বলুন। ওই তো বাদিকের কৃষ্ণচূড়া গাছটার গায়ে ওর বাসার গেট, বলে ভদ্রলোক চলে গেলেন। গেটের সামনে রিকশা দাঁড় করিয়ে রিকশাওয়ালা বলল, ঠিক জায়গায় আসছেন কিনা দেখা নেন। একটা কাজের লোক গেটের দিকে আসছিল। তাকে জিজ্ঞাসা করে শবনম নিঃসন্দেহ হয়ে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করল, আপনাকে কত দিতে হবে? যা ইচ্ছা তাই দেন। লোকটা হাসল। ও মা, তা কি করে হয়? আপনি আমার জন্য কত কষ্ট করলেন। আপনি একজন কবি, আপনার কাছে পয়সার কথা বলবো না। এই সময় কাজের লোকটি জানতে চাইল কোথা থেকে রিকশা আসছে। জেনে সে জানালো কত টাকা দিতে হবে। রিকশাওয়ালা তাকে ধমকালো, আই মিয়া, তুমি আমাকে কথায় নাক ঢোকাও কেন? দেন মা, ওই টাকাই দেন। ভাড়া মিটিয়ে দিলে রিকশাওয়ালা চলে গেল। হঠাৎ কিরকম অসহায় বোধ করল সে। এই সময়ের মধ্যে মনে হচ্ছিল রিকশাওয়ালা তার আত্মীয়ের মতো, যার উপর সহজেই নির্ভর করা যায়। আপনি কে? সাহেবকে কি বলবো? বলুন, আমার নাম শবনম, আমি মনকাড়া গ্রাম থেকে আসছি। লোকটি চলে গেল। বাড়িটার দিকে তাকালো শবনম। দোতলা বাড়ি, সুন্দর দেখতে। এই বাড়িতে আর কে কে থাকেন? লিখে বিখ্যাত হলে এত সুন্দর বাড়ির মালিক হওয়া যায়? তারপরই খেয়াল হলো শ্রমিক উপন্যাস লেখেন। লোকে পয়সা খরচ করে সাধারণত উপন্যাসই কেনে, কবিতার বই কেনে না। তাই কবিরা কখনোই এমন বাড়ির মালিক হতে পারে না। যা হোক, একজন কবিকে লোকে পছন্দ করে, ভালোবাসে। ছিনতাইকারীরাও কবির জিনিস নেয় না, রিকশাওয়ালারাও অর্ধেক ভাড়া দিতে বলে। আসুন। লোকটি ফিরে এসে শবনমের ব্যাগ তুলে নিল। ওকে অনুসরণ করে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতেই শ্রমিককে দেখতে পেল শবনম। সে মাথা ঝুঁকিয়ে বলল, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম না বলে শ্রমিক বেশ গলা খুলে বলল, এসো এসো। শেষ পর্যন্ত তুমি ঢাকায় আসতে পারলে। কার সঙ্গে এসেছ? আমি একাই এসেছি।
শবনম নিচু গলায় বলল, বাহ, তাই? তুমি তো দেখছি বেশ সাহসী মেয়ে। বসো বসো, নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে তোমার। এক কাজ করো, ওই ঘরে যাও। ঘরের ওপাশে টয়লেট বাথরুম আছে, একটু ফ্রেশ হয়ে এসো। কাজের লোকটি ব্যাগ নিয়ে পাশের ঘরে গেলে অনুসরণ করলো শবনম। শ্রমিকের কথা বলার ধরনে তার ভালো লাগলো। মনকাড়া গ্রামে যে গলায় উনি কথা বলেছিলেন তা বদলায়নি। লোকটি চলে যাওয়ার সময় দরজা ভেজিয়ে দিল। ঘরের আসবাব আলো দেখে শবনম চমৎকৃত। শহরের লোকজন কত আরামে বাস করে। সে বাথরুমের দরজা খুলে ধাতস্থ হতেই কিছুক্ষণ সময় নিল। তার ব্যাগে আরো দুটো সালোয়ার কামিজ আছে। মুখে হাতে জল দিয়ে ভাবল পোশাক বদলে নেবে। বাস জার্নি করা পোশাক খুলে ফেললে আরাম লাগবে। তারপরই মত পাল্টালো। এখন পোশাক বদলালে ব্যাগে আর একটাই পরে থাকবে, অন্তত পরনেরটা কেচে না শুকানো পর্যন্ত। তার চেয়ে রাতে শোয়ার সময় পাল্টালেই ভালো। শ্রমিক ফোনে শামসুদ্দিনের সঙ্গে কথা বলছিল। শামসুদ্দিন বললেন, অতটা রাস্তা ট্রাভেল করে এসেছে, থাক না আজকের রাতটা আপনার ওখানে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর অসুবিধে হতে পারে। এই বাড়িতে আমি আর আমার কাজের লোক থাকি, কোনো মহিলা নেই। তাছাড়া একটু পান করার বাতিকও আছে আমার, ও ভয় পেতে পারে। শ্রমিক বলল, ঠিক আছে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। না, পাখি ফিরুক, ও ফিরলে ওকেই গাড়ি নিয়ে যেতে বলবো। শামসুদ্দিন বললেন, বেশ, আসার আগে আমাকে ফোন করবেন। এই সময় শ্রমিকের কিছু খাওয়ার অভ্যেস নেই। একটু পরে বাড়িতে থাকলে 3 পেগ মদ খায় টিভি দেখতে দেখতে। তারপর ডিনার। ক্লাবে গেলে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। খাওয়ার পরিমাণও বেড়ে যায়। কাজের লোক খাবার গরম করে টেবিলে দিলেই শ্রমিক তাকে বলল, শবনমকে ডাকো। কাজের লোকটি জিজ্ঞাসা করল, ওই আপা কি এখানে থাকবেন? বোধ হয় না, কেন? শ্রমিক তাকালো। আমি ভাবলাম থাকবেন, আপনি না থাকলে একা একা সারা রাত আমার ভালো লাগে না। লোকটি এগিয়ে গিয়ে বন্ধ দরজায় শব্দ করে বলল, আপা, টেবিলে খাবার দিয়েছি। শবনম বের হলো। শ্রমিক লক্ষ্য করল শবনম পোশাক পরিবর্তন করেনি। সে বলল, বসো, খেয়ে নাও। খাবার দেখে শবনম বলল, আমি এত খেতে পারবো না। যা পারো তাই খাও, অনেকক্ষণ তো খাওনি। আপনি খাবেন না? আমি আজ লেট লাঞ্চ করেছি, তুমি খাও। একটা পরোটা একটু মাংস খাওয়ার পরে কাজের লোকটি তাকে জিজ্ঞাসা করল, চা খাবেন না কফি? কিছু না। শবনম উঠে ঘরে ফিরে গিয়ে বেসিনে হাত মুখ ধুয়ে নিল। এত নরম পরোটা আর সুস্বাদু মাংস সে আগে কখনো খায়নি। সকালের সঙ্গে সন্ধ্যের কোনো মিল নেই। ঘড়ির দিকে তাকালো সে। দেওয়ালে ঝোলানো ঘড়ির সোনালি পেন্ডুলাম এপাশ ওপাশ করছে। এখন সন্ধ্যে 7:30। মন কাড়াতে এই সময়টায় চারপাশ নিঝুম হয়ে যায়। হঠাৎ তার মনে পড়ল শাহিনের কথা। সে বাইরে বেরিয়ে এসে দেখল শ্রমিক সেই আগের মতো ডাইনিং টেবিলে চেয়ারে বসে আছে। শ্রমিক বললেন, এসো, 5 মিনিট গল্প করি। তোমার মা চলে গেছেন, ভাইকে কোথায় রেখে এসেছো? মিন্টু বাউলের বাড়িতে। ও আচ্ছা, আপনি শাহিন নামের কাউকে চেনেন? শ্রমিক হাসল। এই ঢাকা শহরে অন্তত 6 জন ছেলেকে আমি চিনি যাদের নাম শাহিন। কেন বলো তো? আমি যে বাসে ঢাকায় এলাম সেই বাসে একজন আসছিল। বাস থেকে নামার পরে আমি কন্ডাক্টরকে আপনার কথা বলতেই সে বলল আপনি সেগুন বাগিচায় থাকেন। শবনম বলল, কন্ডাক্টরকে আমার কথা বলতে হলো কেন? আমি তো প্রথমে এলাম, কিছুই তো চিনি না। আপনার বাড়িতে আসবো, তাই কন্ডাক্টরকে বলেছিলাম। পাগল, এখানকার বাস কন্ডাক্টর নাম শুনে বাড়ি বলে দেবে ভাবলে কি করে? আমি কেন, হুমায়ুন আহমেদের নাম বললে ওরা বলতে পারতো না? রাগ হয়ে গেল শবনমের। কেন, হুমায়ুন আহমেদ কি খুব বড় লোক? আরে,
উনি তো অত্যন্ত জনপ্রিয় লেখক। আচ্ছা, তুমি কলকাতায় গিয়ে একটা রিকশাওয়ালাকে যদি জিজ্ঞাসা করো রবি ঠাকুরের বাড়ি কোথায়, তাহলে সে কি বলতে পারবে? আপনি না শুনে আমাকে বকছেন। কন্ডাক্টর বলতে পারেনি, ঠিকানা জানতে চাইল। আমি কাগজ বের করে ঠিকানা বলার আগেই পাশ থেকে শাহিন বলল উনি সেগুন বাগিচায় থাকেন। তারপর বলল সে নাকি আপনার কয়েকটি উপন্যাস নিয়ে টিভির জন্য নাটক লিখেছে। শবনম বিশদে বলল, ও তাই বলো? কবি কাম নাট্যকার শাহিন, ওর সঙ্গে তোমার দেখা হয়েছিল? ও নিশ্চয়ই তোমাকে এখানে পৌঁছে দিয়ে যায়নি। তাহলে আমার মাথার পোকা বের না করে যেত না? না, উনি বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে আসতে হবে। আচ্ছা, উনি তাহলে কবিতাও লেখেন? শবনম বলল, কবিতাও লেখেন মানে? বাসে উঠে উনি একটা কবিতার বই পড়ছিলেন। কবির নাম শক্তি চট্টোপাধ্যায়। আমি কখনো ওরকম নাম শুনিনি। কি? চিৎকার করে উঠল শ্রমিক। তুমি শক্তির নাম শোনোনি? তুমি বাংলা ভাষায় কবিতা লেখো? ছি ছি, দয়া করে আর কাউকে এ কথা বলবে না। জীবনানন্দ দাশের পরে প্রথম 3 জন কবির নাম বললে ওর নাম বলতে হয়। শ্রমিক বিরক্ত। আমি যদি ওর কবিতা গ্রামে পড়তে না পাই তাহলে কি করব? মাথা নাড়ল শ্রমিক, ঠোঁট কামড়ালো, তারপর চোখ বন্ধ করলো, তারপর আবৃত্তি করলো, বৃষ্টি পড়ে না এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো, অর্ধেক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। আপ্লুত হলো শবনম। অপূর্ব, আপনার কাছে ওর বই আছে? আছে। শ্রমিক উঠে ভেতরের ঘরে চলে গেল। শবনমের মনে পড়ল মন কাড়ার আকাশে বাদল বিকেলে ভারী মেঘ যখন ধীরে ধীরে এগোতো, তখন সে অনেক ভেবেও জুৎসই উপমা খুঁজে পায়নি। এই কবির বর্ণনার সঙ্গে কি চমৎকার মিলে গেল। এখানে মেঘ গাভীর মতো চলে। গাভী গরু নয়, গাভী মানে আসন্ন সন্তান সম্ভবা গরু, যার চলনে স্থূলতা। শ্রমিক ফিরে এলো, তার হাতে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার বই দিয়ে বলল, বই পড়ার পরে আমাকে বলো কেমন লাগলো। মাথা নেড়ে বইয়ের পাতা খুলল সে। উনি কলকাতায় থাকেন? থাকতেন, অল্প বয়সেই গত হয়েছেন। এই কবিতাটা উনি আপনাকে দিয়েছিলেন? হ্যাঁ, দয়া করে পড়ে ফেরত দেবে। শ্রমিক হাসল। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলছি। আমার সঙ্গে শামসুদ্দিন ভাইয়ের কথা তো আগেই হয়েছিল। উনি শুধু ধনী ব্যবসায়ী নন, সাহিত্যের খুব নিষ্ঠ পৃষ্ঠপোষক। তোমার কথা শুনে বলেছেন তুমি স্বাচ্ছন্দ্যে ওর ওখানে গিয়ে থাকতে পারো। কোনো পত্রিকায় তোমার চাকরির ব্যবস্থা উনিই করে দেবেন। কিন্তু আমি ওকে চিনি না, উনিও আমাকে দেখেননি। উনি তোমার কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন বলে প্রস্তাব দিয়েছেন। কিন্তু তোমার বয়সী ওর এক নাতনি আছে, সে আসবে। আপনার এখানে থাকলে অসুবিধা হবে। অসুবিধা হবে কেন? তোমার অস্বস্তি হতে পারে। আমার এখানে কোনো মহিলা নেই। তাছাড়া সাধারণ মানুষের মতো জীবনযাপন আমি করি না। সেটা তোমার অপছন্দের হতেই পারে। না, হবে না। মাথা দোলালো শবনম। বুঝতে পারছি, তুমি ওকে চেনো না বলেই যেতে চাইছো না, কিন্তু কদিন আগে তুমি আমাকেও চিনতে না। আমি কাল ওর সঙ্গে দেখা করলে হয় না? হেসে ফেলল শ্রমিক, তারপর ফোন তুলে ডায়াল করলো। শ্রমিক বলছি, পাখি এসেছে, ভালোই হয়েছে। মেয়েটা একটু মানে সদ্য গ্রাম থেকে এসেছে তো, আজ এখানে থাক, কি বলেন? ফোন রেখে দিল সে।